আমি একটু অ্যাডভোকেট মানুষ শিশি মনে যেতে চাচ্ছিলাম যে এই যে মন্ত্রিসভা, নতুন মন্ত্রিসভা কি বার্তা দিতে চাচ্ছেন, আপনার কি মনে হয়? আমি আরো ডিপলি দেখি ব্যাপারগুলোকে। আসলে দুনিয়া অনেক স্পেশালাইজড হয়ে গেছে। আম বক্তৃতা দিয়ে কাজ হবে না। সামওয়ান মাস্ট হ্যাভ স্পেশাল নলেজ অন পার্টিকুলার ইস্যু। যদি রাষ্ট্রকে নতুন কাঠামোতে রূপান্তর করে নতুন জায়গায় উন্নীত করতে হয়, তাহলে এক্সপার্টিজ বেস সার্ভিস দরকার। মিডিয়া একটা ইন্ডাস্ট্রি, মাল্টি ফেসেড ইস্যু এখানে জড়িত। এই সম্পর্কে ধারণা থাকা, এক্সপিরিয়েন্স থাকা, নলেজ থাকা, এবং প্রতিদিন আপডেট হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফরেন পলিসি দ্বারা আমি একজনকে নিয়ে আসলাম, ফরেন মিনিস্টার বানিয়ে দিলাম। হ্যাঁ, আমার ক্ষমতা আছে, বানিয়ে দিতে পারি, কিন্তু ফরেন পলিসি, ফরেন মিনিস্ট্রি একটা হিউজ ঐতিহাসিক এবং একাডেমিক আসপেক্ট আছে। জানতে হবে, গভীরভাবে জানতে হবে। অন্য নেশনগুলোর সঙ্গে যখন আপনি ডিল করতে যাব, তখন দেখতে হবে যে অন্য নেশনের কাউন্টার পার্ট যাদের সঙ্গে আমরা ডিল করছি, সেখানে টক অন দ্য টেবিলে আপনি পান কিনা। পাওয়ারটা কি করে পাবেন? এখানে কি জোর খাটানোর বিষয় আছে? না, আপনার নলেজ দিয়ে, আপনার অ্যাটিটিউড দিয়ে, আপনার ক্যাপাসিটি দিয়ে, আপনার সামর্থ্য দিয়ে যখন আপনি পারবেন, তখন আপনি দেশকে উচ্চরিত করতে পারবেন। যখন আপনি পারবেন না, তখন আপনার দেশের সীমার মধ্যে আপনার অনেক প্রটোকল থাকতে পারে, অনেক সামনে ডানে বামে গাড়িগুলো থাকতে পারে, কিন্তু আপনি ডেলিভারি করতে পারবেন না। ডেলিভারি ইজ সামথিং ডিফারেন্ট। পদ ইজ সামথিং ডিফারেন্ট। উচ্চ চেয়ারে বসেও ডেলিভারি করা যায় না, নিম্ন চেয়ারে বসেও অনেক ডেলিভারি করা যায়। এটার নাম এক্সপার্টিস। তো আমি এক্সপেক্ট করি, করতেই থাকবো। দিস এক্সপেকটেশন ইজ আওয়ার ড্রিম। উই উইল বি এক্সপেক্টিং ডে বাই ডে যে গভর্নমেন্টে যে যাকে যেখানে বসাবেন, তার মেইন পারপাস থাকতে হবে ক্যাপাসিটি টু ডেলিভার। নট অনলি পদ, কোন পদে আছে, কোন জায়গায় আছেন, এর থেকে বেশি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের সূচনা করতে না পারলে খুব দ্রুতই হতাশা ছড়িয়ে পড়বে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার যে ব্যক্তিগত কিছু ডেলিভারি ক্যাপাসিটি তিনি দেখাচ্ছেন, আমরা এগুলোকে অ্যাপ্রিশিয়েট করি ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ আওয়ার হার্ট। এট দ্য সেম টাইম শাখা প্রশাখা, মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ, উপবিভাগ, ইনক্লুডিং জেলা লেভেলে যাদেরকে বসাচ্ছেন, আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি এরকম হয়, হু ক্যান ডেলিভার? অভ্যুত্থানের পর তো প্রত্যাশার পারদ অনেক উপরে। সেটা মিট করতে পারাটাও, যেমন আমরা দেখেছি তো পৃথিবীর ইতিহাসে অনেক জনপ্রিয় নেতা অল্পতেই অনেক অজনপ্রিয় হয়ে গেছে। ইতিহাসে এরকম বহু এক্সাম্পল আছে। তো সেই জায়গাগুলো থেকে আমাদের এক্সপেকটেশনের লেভেলটা থাকবে অলওয়েজ লুক ইনটু দ্য ক্যাপাসিটি টু ডেলিভার। এবং এক্ষেত্রে কি হওয়া উচিত? আমি মনে করি মিডিয়া লাইন দেখভাল করার মতো এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে, মাইনুটলি ডিটেল ধারণা আছে, সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল, সম্ভাবনা সম্পর্কে সম্যক জ্ঞাত, এই ধরনের মানুষকে যদি সংশ্লিষ্ট জায়গায় বসানো যায়, পারহ্যাপস ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ওই ইন্ডাস্ট্রিগুলো ভালো চলবে। এট দ্য সেম টাইম কিছু কিছু এক্সেপশনাল লোক থাকে, অল্পতেই কপ করে যায়, অল্পতেই জেনে যায়, অল্পতেই বিষয়গুলোকে মানিয়ে নিতে পারে। এই ধরনের ক্যারিশমেটিক লোক যারা আছেন, তাদের ডিপার্টমেন্ট পরিবর্তন হওয়ার মধ্যে খুব বেশি অসুবিধা হয় না। কিন্তু যাদের এক্সপিরিয়েন্স অতীতে থাকে, তারা অপেক্ষাকৃত দ্রুত সময়ে এই ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করতে পারেন। 5 বছর সময় কথা ঠিক, কিন্তু 6 মাস সময়ের ভিতরে তারা যদি কোপ করে ফেলতে পারেন, তাহলে বাকি 4.5 বছর স্মুথলি ফাংশন করতে পারবেন। তো আমার কথাটা হলো, ইয়েস, ইট ইজ দি প্রিরোগেটিভ অফ দি প্রাইম মিনিস্টার। হি ক্যান হায়ার, হি ক্যান ফায়ার। ওনার টিমে উনি কাকে নিবেন না, এটা আমার আপনার বিচার্য বিষয় নয়, এটা ওনারই বিচার্য বিষয়। কিন্তু জনগণ হিসেবে, মানুষ হিসেবে এটাকে ফোর্সি করে আলোচনা করার আমাদের নৈতিক অবস্থান আছে, আমরা সেটা করব। এই বিবেচনায় আমি মনে করি যে রদবদলটুকু হয়েছে, ইট ইজ হিজ প্রিরোগেটিভ। Collective responsibility is the cabinet, and the individual responsibility is the prime minister. If there is a prime minister, if he stands, everyone stands. If he goes, everyone goes. That is what is the মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার মূল তাত্ত্বিক কথা। তো আপনার প্রশ্নের জবাবে আমি মনে করি ফরেন মিনিস্ট্রি লেভেলে আরো এক্সপার্টিজ আছে, দেশে বিদেশে লেখাপড়া আছে, ফরেন সার্ভিসে লেখাপড়া করেছেন, ট্রেনিং নিয়েছেন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু একটু ডিফারেন্ট, মিডল ইস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু আরেকটু ডিফারেন্ট, ইস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু আরেকটু ডিফারেন্ট। এই যে কালচারাইজেশন, শব্দ চয়ন, কি শব্দে আপনি বার্গেন করবেন, তখন তারা আপনাকে প্রায়োরিটি দেবে। আমরা তো দেখেছি বিভিন্ন টেবিল টকে যখন বিভিন্ন ডিপ্লোমেটদের সঙ্গে কথা হয়, যখন হিস্ট্রির আলোচনা আসে, আমরা যখন হিস্ট্রির আলোচনা করতে পারি না, তখন তার কমফোর্টেবল ফিল করে না। যখন আপনার বিজনেসের আলোচনা আসে, যখন বিজনেসের আলোচনা ডিপে যেতে পারি না, তখন একটু উষ্মা প্রকাশ করে। কিন্তু যে লোকগুলোকে এই সমস্ত দেশে ডিপ্লোমেট হিসেবে পাঠানো হয়, তাদের ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থাকে, ডাইভার্স কমিটমেন্ট থাকে, ডাইভার্স ইস্যু নিয়ে ডিল করার মতো এক্সপার্টিস থাকে। তো আমি দেশটাকে এভাবে দেখি, আজকালকার দিনে একা বসবাস করা যাবে না। উই নিড এক্সপার্ট পিপল, ট্যালেন্টেড পিপল, অ্যান্ড টু সেট দ্য ট্যালেন্টেড পিপল, তবেই বাংলাদেশ নামক রাষ্ট্রটা অনন্য উচ্চতায় যেতে পারবে স্বল্প সময়ের মধ্যে। ধন্যবাদ আপনাকে। আমি একটু অধ্যাপক ডক্টর মদুদ আলমগীর পাভেলের কাছে আসতে চাচ্ছিলাম যে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আজমি। আমার একটা আসনটা এখন শূন্য আসন, তো শূন্য আসনে তো একটা উপনির্বাচন হবে, কিন্তু আমাদের উপনির্বাচন নিয়ে আসলে কোনো ধরনের সুখকর কোনো স্মৃতি নেই সকল সরকারের আমলে। এবার কি উপনির্বাচনটা সুষ্ঠু হতে পারে, আপনার কি মনে হয়? দেখুন, আমরা নির্বাচন ব্যবস্থায় যে অবস্থানে বর্তমানে আছি, এমনিতে হয়তো খুব স্বাভাবিক যে আমরা প্রথাগতভাবে যে কোনো একটা নির্বাচন হলে যারা নির্বাচনে, আমি বলি পরাজিত হয়, নির্বাচনে কেউ পরাজিত হয় না, কারণ তারাও তো জনগণের ভোট পান। সুতরাং এখানে জয় পরাজয়ের বিষয় না, সংখ্যাধিক্যে জনগণ যাকে নির্বাচন করেছেন সেটি সংখ্যার হিসেবে, এটা কিন্তু এটা বলা যাবে না নির্বাচন কেউ হেরে গেছে। এটা মনে হয় যে ঠিক, এটা যদি বলি তাহলে যে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা বিজয়ী প্রার্থীকে ভোট দেননি, তার প্রতি এটি অসম্মান করা। তো সুতরাং আমার যেটা মনে হয় যে বর্তমানে যে নির্বাচনের যে অভিজ্ঞতাটা সাম্প্রতিকতম সময় আমাদের যেটা হয়েছে, আমাদের যে জাতীয় নির্বাচনটি হয়েছে, আমার মনে হয় স্মরণকালের সবচাইতে
প্রতিদ্বন্দ্বিতামূলক এক অর্থে তো বলবো আমরা, আরেকটা হচ্ছে যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন পর্যন্ত ভোট বঞ্চিত জনগণের ছিল, সেটার প্রত্যাশা পূরণ হয়েছে। এবং সেটি কিন্তু জনগণের পক্ষ থেকে এমন একটা বার্তা সবার কাছে দিয়েছে যে নির্বাচন নিয়ে সত্যিকার অর্থে যদি কোনো রকম যেটাকে অনিয়ম, আমি কারচুপি শব্দটার মধ্যে যেতেই চাই না, অনিয়ম অনেক রকম হতে পারে, কারচুপির বাইরে দিয়ে অনিয়ম হতে পারে, তার কোনোটাই কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এটা যেমন একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন বর্তমানে মিডিয়া জগৎটা এত বেশি প্রতিষ্ঠিত এবং মিডিয়া জগৎটি এখন এত বেশি জনগণের কাছাকাছি অবস্থান করে, তাতে একজন ব্যক্তিও কিন্তু একজন মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যেতে পারেন যদি তিনি সঠিক বার্তাটি জনগণের কাছে পৌঁছান। তো ফলে মিডিয়ার এত নজরদারি এবং জনগণের এইরকম একটা সেন দৃষ্টির সামনে থেকে নির্বাচন ব্যবস্থায় খুব বেশি অনিয়ম করবার মতন কথা, যেটাকে আমরা সরল ভাষা কারচুপি বলি, এরকম করার সুযোগ খুব বেশি থাকে না। এবং ঠিক বলতে গেলে যে আমরা বর্তমানে যদি বলি যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, তাদের কাছে যে পরিমাণ সংখ্যা গরিষ্ঠতা আছে, সেখানে তাদের জন্য তো এই কাজটি করবার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না আমার। বরং বলতে পারি একটা যে সঠিক এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনায় নির্বাচন কমিশনকে সহায়তা করার মধ্যে দিয়ে একটা সত্যিকার একটা জনপ্রতিনিধিত্বের প্রকৃত ফলাফল প্রতিভাত হয়েছে এমন একটা ব্যবস্থা করার মধ্যে দিয়ে তার নিজেদের জনপ্রিয়তা আরো বাড়তে পারেন, তাতে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন। তো সুতরাং আমার মনে হয় যে কোনো হঠকারী সরকার ছাড়া এইরকম অবস্থায় যার যে সরকার পরিচালনার ক্ষেত্রে তার যা সংখ্যা গরিষ্ঠতা যে জায়গাটা সংসদে আছে, সেখানে অন্য কোনো রকম কোনো কিছু ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন আছে বা সুযোগ আছে, এরকম আমার মনে হয়। ধরুন আমরা একটা পজিটিভ নির্বাচন, ইনশাআল্লাহ, নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। আমি একটু অ্যাডভোকেট মোহাম্মদ শিশিরমণির কাছে যেতে চাচ্ছিলাম যে আজকে একটা সংবাদ এসেছে, বাংলাদেশ সহ 75টা দেশের ভিসার যে এটা ছিল সেটা বাতিল করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এটাকে কি আপনি বর্তমান সরকারের কোনো সফলতা দেখবেন নাকি আমেরিকার কোনো রুটিন ওয়ার্ক হিসেবে দেখবেন? No, it's a different issue. It's a completely different issue. Nothing to do with the government. The government কোনো function. It was challenged before the court of the American court. আপনি দেখবেন মডার্ন ডেমোক্রেসিতে আমেরিকান সুপ্রিম কোর্ট, ফেডারেল কোর্ট এবং স্টেট লেভেল কোর্টগুলো দে ফাংশন ভেরি ইন্ডিপেন্ডেন্টলি। আমার মনে আছে ট্রাভেল ব্যান হয়েছিল ট্রাম্পের আগের জমানায়। তিনি ট্রাভেল ব্যান দিলেন কোন কোন দেশের লোকেরা তার দেশে যেতে পারবে না, এবং আমি তখন আমেরিকা ছিলাম। একটা ফেডারেল কোর্ট প্রেসিডেন্টের সেই আদেশটাকে স্টে করে দিল, একটা ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট। ক্যান উই ইমাজিন এত একটা প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার একটা ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট, নট দ্য সুপ্রিম কোর্ট, ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে আর্গি করলো। ক্লিয়ারলি আমার মনে আছে বেশ কয়েকটা ইউনিভার্সিটির প্রফেসররা কিছু ক্লাস শুট করলেন সিভিল লিবার্টি প্রশ্নে, এবং সেখানে গিয়ে একটা ফেডারেল কোর্ট স্টে করে দিলেন। তার বিরুদ্ধে আমেরিকান ফেডারেল গভর্নমেন্ট গেলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট ওই ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের আদেশকে বহাল রাখলো। অ্যাকর্ডিংলি ওকে আর ট্রাভেল ব্যান কার্যকর হলো না। এই যে বিউটি অফ দ্য জুডিশিয়ারি, এটা আমেরিকাতে কম্পারেটিভলি বেটার। 100% ফুল প্রুফ এটা কেউই বলতে পারবে না। দিস ইজ নাথিং টু ডু উইথ দি বাংলাদেশের গভর্নমেন্টের সাকসেসেরও কিছু না, এখানে ফেইলিয়ারের কিছু আমি দেখছি না। আর সেকেন্ড হলো যেটা বলেছেন যে একটা উপনির্বাচনের কথা ভাই বলেছেন, এখানে আমার কাছে একটু আশঙ্কা হয় সরকারের পলিসি না থাকলেও অনেক সময় লোকাল লেভেলের লোকেরা কেন্দ্রীয় সরকারের পলিসিটাকে ধারণ করতে পারে না করতে পারে অতি উৎসাহী কিছু লোক থাকে, তারা এগুলোকে ম্যানিপুলেট করে। তাহলে সরকারের তৃণমূল ব্যর্থতা বলবেন? আমি বলবো এক ধরনের কালচার এটা ডেভেলপ করেছে ডে বাই ডে। আপনি দেখবেন আমাদের দেশে নির্বাচনের পরে শেরপুরে একটা নির্বাচন হয়েছিল, একটা আসনের একজন প্রার্থী মারা গিয়েছিলেন, তারপরে এটা নির্বাচন হয়েছে রেজাল্টের পরে। ওই নির্বাচনটা আপনি ক্লোজলি পর্যবেক্ষণ করে দেখবেন, এখানে দ্যাট ওয়াজ নট এ ফেয়ার ইলেকশন। ট্রু, হোয়াট ইজ ট্রু উই মাস্ট সে হোয়াট ইজ ট্রু। এই জন্য আমি একটা কশনারি রিমার্ক বলতে চাই, গভর্নমেন্টের উচিত হবে, বিশেষ করে ইলেকশন কমিশনের উচিত হবে, দে শুড স্ট্যান্ড ভেরি ফার্মলি ইন্ডিপেন্ডেন্টলি। যদি এখনো নির্বাচনে আয়োটা অফ কারাপশনের কিংবা ইনফ্লুয়েন্সের প্রশ্ন উঠে, ইট উইল আলটিমেটলি ডেস্ট্রয় দ্য স্পিরিট অফ দ্য অভ্যুত্থান। সেই জন্য ইলেকশন কমিশনের উচিত হবে শক্তিশালী মেরুদণ্ড নিয়ে দাঁড়ানো, যে কোনো মূল্যে প্রয়োজন হলে চিফ ইলেকশন কমিশনার অফিস থেকে সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে ট্রান্সপারেন্ট। দেখেন ইলেকশন একটা হচ্ছে, এটি আমি বলবো হচ্ছে সঠিক হচ্ছে না, আরেক দল বলবে সঠিক হচ্ছে, এটির আম্পায়ারের দায়িত্ব পালন করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কাছে পাওয়া আছে। আমি এই জন্য কথাটা বলছি কারণ লোকাল গভর্নমেন্ট ইলেকশনের স্কিমও কিন্তু সামনে, শুধু একটা সংসদ নির্বাচনই হবে না, স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পর্যায়ে ইলেকশন হবে, ইউনিয়ন পর্যায়ে ইলেকশন হবে, পৌরসভা পর্যায়ে ইলেকশন হবে, সিটি কর্পোরেশন পর্যায়ে ইলেকশন হবে। আমরা রাষ্ট্র হিসেবে যদি এগুলোকে ম্যানেজ করতে না পারি, তাহলে সেই পুরনো কাসন দিয়ে আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তো আমি ইলেকশন কমিশন সহ সরকার নিশ্চয়ই সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। ইলেকশন কমিশনের উচিত হবে যেভাবে জাতীয় নির্বাচনের ব্যাপারে কারো কোনো প্রশ্ন করার তেমন কোনো ফুরসত নাই, একইভাবে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা এই ডেলিভারি যদি দিতে পারে সত্যিকার অর্থে ইলেকশন কমিশন, আমার মনে হয় এই দেশের ডেমোক্রেটিক কালচারটা অনন্য উচ্চতার দিকে যাবে। এটা উই অল এক্সপেক্ট। এট দ্য সেম টাইম আমার কাছে এটা এখনো মনে হয় মিলিটারি ডিপ্লয়মেন্ট ছাড়া লোকাল গভর্নমেন্ট ইলেকশন সুস্থ করাটা উইল বি ভেরি টাফ। কারণ ন্যাশনাল ইলেকশন আমরা প্রার্থী ছিলাম, আমরা দেখেছি হাও আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ করে সেনাবাহিনী ওয়ার্ক করেছে, হ্যান্ড টু হ্যান্ড অনেক পরিশ্রম করেছে গ্রাম লেভেলে, হাওয়ার লেভেলে। তো আমার এক্সপেকটেশন থাকবে থ্রু দিস প্রোগ্রাম যে স্থানীয় সরকার নির্বাচনটাকেও যেন কলুষ মুক্ত রাখা যায়। এটা দ্যাট উড বি আওয়ার পয়েন্ট অফ প্রাইড। একটা নেশনের কিন্তু পয়েন্ট অফ প্রাইড থাকতে হয়, আমাদের একটা গর্বের জায়গা থাকতে হবে। তো গর্বটা কি? 5ই আগস্টের পরে নো রিগিং ইন ইলেকশন, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ প্রাইড। এবং ইলেকশন অতীতে হয়নি, রিগিং হয়েছে, দিনে রাতে হয়েছে, এগুলো তো আমরা ক্রিটিসাইজ করেছি। আসলে তো মানুষ এসে ভোট দিয়েছে এবং কেউই ভোট দিত না। ইলেকশন কমিশন থেকে ঘোষণা করা হতো 47% ভোট কাস্ট হয়েছে, পিপল ওয়্যার লাফিং। ইভেন দ্য বেবিজ বানানোর পর আমরা দেখতে পেয়েছি যে মোট ভোট সংখ্যা যত ভোটের সংখ্যা বেশি ভোট পেয়েছে। এই যে একটা ট্রমাটিক, এগুলো কিন্তু আপনার হিউম্যান সাইকোলজিতে ট্রমা ক্রিয়েট করে।
এখন আমরা সকলেই দেখছি ওটার ফলাফলে কিন্তু একটা জেনারেশন আপনার মনে আছে কিনা যে আই হেট পলিটিক্স তাই হবে। আমরা যদি এটিকে প্রপারলি রেসপেক্টফুল জায়গায় না দিতে পারি, তাহলে নিউ জেনারেশন উইল নট বি ইন্টারেস্টেড ইন পলিটিক্স। নতুন আমি কেন কাজ করবো? সন্তানের জন্য কাজ করবো। আমি কেন কাজ করবো? ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করবো। আমরা কেন কষ্ট করবো, পরিশ্রম করবো? আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার কেন এত পরিশ্রম করবেন? বিকজ উই হ্যাভ টু সিকিউর এ ফিউচার ফর দি নেশন। এটির মধ্যে একটা ইলেকটোরাল প্রসেসে যদি ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে উই উইল বি ফ্রাস্ট্রেটেড। এবং আমাদের জেনারেশনের সঙ্গে আজকে যার বয়স 15 বছর, 18 বছর, যে প্রথম ভোটার, তার কিন্তু তার সঙ্গে একটা সাইকোলজিক্যাল সম্ভাবনা আছে, সম্পর্ক আছে। আমরা দেখি নাই 5ই আগস্টে তাদের কি ভূমিকা, তারা কি করেছে, তারা একটা দমন পীড়নে পার্টিসিপেট করছে তারা। এবং আমরা একসময় তাদেরকে ভিন্নভাবে আইডেন্টিফাই করতাম, ভিন্ন নামে ডাকতাম। সেখান থেকে বেরিয়ে এসে তারা একটা রাষ্ট্রের, সমাজের ল্যান্ডস্কেপ পরিবর্তন করে দিয়েছে। সো উই মাস্ট কিপ দেম ইন কনফিডেন্স। দে আর আওয়ার প্রাইড, আওয়ার হার্ট। এই জন্য ইলেকশনটাকে ট্রান্সপারেন্ট করা এট এনি কস্ট, এট এনি মোমেন্ট, উইথ দি পার্টিসিপেশন অফ অল কনসার্ন, অল পলিটিক্যাল পার্টিস, দ্যাট উড ক্রিয়েট এ পয়েন্ট অফ প্রাইড ইন দ্য ন্যাশনাল লাইফ। ধন্যবাদ আপনাকে। আমি অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেলের কাছে গতকালকে রাতে একটা কয়েকটা পত্রিকার লেট নাইট শিরোনামে গ্ল্যান্স দিতে চাচ্ছিলাম। যে কয়েকটা পত্রিকা বলছিল যে 23 আগস্ট প্রধানমন্ত্রী ভারত সফর যাচ্ছেন, একটু সরাসরি হেডলাইন ছিল এরকম। তো এই যে কিছু কিছু জায়গায় যে এই ব্যাপারটা, তো কিছু অভিযোগ আছে যে বাংলাদেশের কতিপয় সাংবাদিক বাংলাদেশের স্বার্থের চেয়ে বেশি ভারতের স্বার্থের দিকে তাকিয়ে থাকে বা প্রচার করে। তো বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে যে আপনি কি মনে করেন আমাদের মিডিয়া পাড়ার যে দিল্লি ঘরানার আধিপত্যটা এখন যে প্রবল, এটাকে আসলে কিভাবে জনমুখী করা যায়, কিংবা এই যে প্রপাগান্ডার রাজনীতিটা, এটাকে কিভাবে কি করা যায়? দেখুন, এটা একটা সত্যিকার আমাদের খুব অস্বস্তিকর একটা বিষয়। কারণ বাংলাদেশের মানুষ তো অন্য ভিন দেশের মানুষ তো না, এই দেশের সম্মান মর্যাদা তাদের কাছে অনেক বেশি বড় হওয়ার কথা। কারণ আপনি দেখবেন যে সাম্প্রতিককালে বাংলাদেশ, যে সবার আগে বাংলাদেশ এই কনসেপ্টটিকে সত্যিকার অর্থে কিন্তু মুখের কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে আমাদের প্রতিবেশী দেশ ভারত সম্পর্কে তাদের বিবৃতিতে যে শব্দ চয়ন করেছে, যে বাক্য বিন্যাস করেছে, ঠিক এই মাপের কোনো শব্দ দিয়ে কোনো চিঠি পত্র বা কোনো প্রেস কমিউনিকে এটা সম্ভবত দিল্লি সাউথ ব্লক কখনো দেখে অভ্যস্ত ছিল বাংলাদেশ। তো সুতরাং সেই জায়গাতে এখন আমরা তো প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে তাদের পক্ষ থেকে তারাটা বা তাদের পক্ষ থেকে আগ্রহের জায়গাটা নিশ্চয়ই তারা প্রমাণ করার চেষ্টা করছে। তারা একজন মন্ত্রী পদমর্যাদার একজন মানুষ, একজন ব্যক্তিকে এখানে তারা তাদের হাইকমিশনে করে পাঠিয়েছেন এবং তারা খুবই করে আশা করছেন যে বিমস্টেকের একজন সভাপতি হিসেবে বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ব্রিক্স সম্মেলনে তিনি যোগদান করবেন, এরকম একটা প্রত্যাশার জায়গাটা তৈরি করে তারা এটা দেখানোর চেষ্টা করছে যে এবার উনি রাজি হয়ে গেছেন বা যাচ্ছেন। বিষয়টা হলো কি, দেখুন, এখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাংলাদেশ তার মর্যাদার ক্ষেত্রে একটা অভিন্ন জায়গা চায়, যেটা সমানে সমানে হতে হবে। এবং এটা একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে বা আমাদের একটা করদ রাজ্য বা একটা পরিপূর্ণভাবে অন্যের নির্দেশনায় পরিচালিত রাষ্ট্র হিসেবে দেখবার যে মন মানসিকতা, সেটার পরিবর্তনের প্রয়োজন আছে। এবং তার চাইতে বড় কথা যে যারা ভারতে বসে ভারতের প্রশ্রয় আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তাকে তারা একটা সংবাদ সম্মেলন করবার সুযোগ করে দিচ্ছেন, যেটা সত্যিকার অর্থে জুলাই স্পিরিটের সাথে খুব বেশি সঙ্গতিপূর্ণ ছিল না এবং তাকে অসম্মান করা হয়েছে। এবং ঠিক 5ই আগস্ট যেদিন ছিল সত্যিকার অর্থে তার এখান থেকে পালিয়ে যাওয়ার দিন, সেই দিনটাকে তাকে প্রকাশ্যে এসে তার আত্মপক্ষ সমর্থন করবার সুযোগ সৃষ্টি করে দিয়ে ভারত সত্যিকার অর্থে আমাদের দেশের সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেটার পক্ষে হয়তো অবস্থানটা নিতে পারেনি। সেই কথাটা পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো বা বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক সেখানে সরকারের কোনো ঘোষণার অপেক্ষা না থেকে নিজের উদ্যোগে কোনো একটা ঘোষণা দিয়ে দিলাম যে এটা হচ্ছে, আমার মনে হয় সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে মানে যার বিয়ে তার কথা নেই, পাড়াপড়শির খুব নেই, এরকম একটা ব্যাপার। যদি সরকার যায় তাহলে সেটা আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, আমাদের প্রধানমন্ত্রী গেলে প্রধানমন্ত্রী কার্যালয় রয়েছেন, তারা এই ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য সঠিক জায়গা, তাদের মতামতের বা তাদের বক্তব্যের জন্য অপেক্ষা করলে সবচেয়ে ভালো হতো। আর একটা বিষয় হলো যে আমরা শুনেছি সেটা হচ্ছে যে একটা ছোট্ট একটা খণ্ডিত খবর, সেটা হলো যে গার্ড এক্সচেঞ্জ, যেটা শনিবার প্রথাগতভাবে রাষ্ট্রপতি ভবনে প্রতি শনিবার করে দিল্লিতে হয়, সেটাকে তারা স্টপ করে দিয়েছেন, করে অ্যান্টিসিপেশন থেকে। সেটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের ঠিক মন্তব্য করার কোনো সুযোগ নেই বা কেন হয়েছে সেটার কারণের গভীরতা যাওয়ার প্রয়োজন আমাদের নেই। ব্যাপারটা খুবই স্পষ্ট এই জায়গাতে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থে কোনো দেশ সফর করতে যান, তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রস্তুতি থাকে, সেটা সচিব পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে বিভিন্ন রকম প্রস্তুতি। এটা তো হুট করে কখনো হয় না, এটা তো এটা তাদের সতর্কতা তাদের জন্য দেওয়া দরকার। কারণ ওনারা কি সেই খবরের সাথে স্টিক করতে পেরেছিলেন, তাদের পরে বাদের খবরটাকে সরিয়ে ফেলেছিলেন, তাই না? অর্থাৎ এমন একটা সংবাদ, যে সংবাদের ভিত্তি মাত্র কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড, এই ধরনের সংবাদ যে সত্যিকার অর্থে মানুষের মনোজগৎকে যে রেখাপাত করতে পারে না, সেই উপলব্ধিটা যত তাড়াতাড়ি আসে সেটাই মঙ্গল। এবং সবার আগে বাংলাদেশ এই স্পিরিটটা শুধুমাত্র সরকারকে ধারণ করলে তো চলবে না, এটা সর্বস্তরের আমরা যদি প্রত্যেকে, সেই মিডিয়া জগতের ব্যক্তিত্ব, আমরা ব্যবসায়ী জগতের মানুষ, রাজনীতির মানুষ, সংস্কৃতি জগতের মানুষ, ধর্মের মানুষ, প্রত্যেকে যদি আমরা এটাকে যদি আমাদের হৃদয়ে যদি ধারণ করতে না পারি, তাহলে শুধুমাত্র সরকারের প্রচেষ্টাতে তো আর সেই মূল ধারা, যে ভাবধারা যেটা বা আমাদের মৌলিক কথা, সেটাকে তো আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। 20 কোটি মানুষের একটা সমস্যার উচ্চারণ হওয়া দরকার, সেটি হচ্ছে আমরা বাংলাদেশের আগে অন্য কোনো কিছুকেই অগ্রাধিকার দিতে চাই না আমাদের কোনো বিষয়। এটাই স্পষ্ট হওয়া দরকার। সেটা বিক্ষিপ্তভাবে কোনো বিষয়ের জন্য বা বিচ্ছিন্নভাবে কোনো একটা পেশার জন্য প্রযোজ্য না, সকলের ক্ষেত্রে এটা সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির কাছে আমার প্রশ্ন, শেষ ইয়ে থেকে যে মিডিয়া পাড়া যে দিল্লির আধিপত্য, এটা কিন্তু স্পষ্ট এখনো কিছু রয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে কিভাবে এই আধিপত্য ভাঙার জন্য কালচারালি কিভাবে মুভ করবেন বলে আপনারা মনে করছেন? কারণ প্রতিদিনই কিন্তু অনেক ধরনের প্রপাগান্ডার সম্মুখীন হতে হচ্ছে। একটা জিনিস দেখেন, একজন মানুষ যদি সেলফ রেসপেক্টফুল না হয়, তাহলে জগতে সে কখনো রেসপেক্ট পাবে না। জগতের মানুষের রেসপেক্ট পাওয়ার ওয়ান অফ দি প্রি কন্ডিশন ইজ টু বি সেলফ রেসপেক্টফুল। যারা সাংবাদিকতা করেন, এটা পেশা, এটা একটা এথিক্স আছে, এটা একটা গ্রামার আছে। এখানে বুদ্ধা ব্যক্তিরা আছেন, বছরের পর বছর, যুগের পর যুগ সাংবাদিকতা করছেন, এরকম এক্সপিরিয়েন্স লোকেরা আছেন।
এর মধ্য থেকে আপনাকে প্রফেশনাল এথিক্স শিখতে হবে, জানতে হবে। যদি আপনি এটা ফলো না করেন তাহলে আপনার রেসপেক্ট থাকবে থাকবে না। আমি আইনজীবী মানুষ, আইন আমার পেশা, একজন ডাক্তার মানুষ, ডাক্তারি তার পেশা, তার কিছু এথিক্স আছে, তার গ্রামার আছে। এটা পরিশ্রমের বিষয়, এটা সাধনার বিষয়, এটা অর্জন করার বিষয়। রেসপেক্ট তখনই আছে if I cannot be respectful to myself. তাহলে কি আদালত আমার উপর নির্ভর করবে? নিশ্চয়ই নয়। আমি যদি ভুল তথ্য উপস্থাপন করি তাহলে আমার মুখের দিকে তাকিয়ে উপর দিকে ভাব যাই হোক না কেন ভিতরে ভিতরে হাসির সঞ্চার হবে। তো যারা জার্নালিজমকে এইভাবে ব্যবহার করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, দে উইল বি ডিসরেসপেক্টফুল টু দেমসেলভস এন্ড বাই দি নেশন এজ ওয়েল। আমরা দেখেছিলাম অতীতে কেমন ধরনের প্রশ্ন করা হতো। মাননীয় প্রধানমন্ত্রী সামনে এসেছেন, প্রশ্নগুলো কেমন ছিল, এই লজ্জা আমার ছেলে পর্যন্ত হাসতো, আমি নিজেও হাসতাম। আরে এত বড় রেসপেক্টফুল একটা পেশা জার্নালিজম। আমরা এক সময় জার্নালিস্ট শুনলে হতচকিত হতাম, আরে নিশ্চয়ই এমন কোনো কিছু লিখবে, এমন কিছু বলবে যা আসলে চক্ষু খুলে যাবে মাথার মধ্যে। কিন্তু এই ধরনের প্রশ্ন করার পরে তাকে জার্নালিস্টদের সম্মান কি দিয়েছে? নিশ্চয়ই না। এখনো যদি কেউ কেউ একই ধরনের পন্থা অবলম্বন করে তাহলে তার কি সম্মান বাড়বে? বাড়বে না। ইন্ডাস্ট্রিতে কোনো নতুন কিছু তৈরি হবে? হবে না। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে মানুষের ভালো ধারণা তৈরি হবে? হবে না। আমি মনে করি ভাই, সোজা সাপটা কথা, কে কোন দল, কে কোন মত, ফরগেট অ্যাবাউট দ্যাট। দল মতে বিভক্ত তো আছেই, কিন্তু প্রফেশনাল এথিক্স আছে, পেশাদারিত্ব আছে, রেসপেক্ট আছে, ডিগনিটি আছে, প্রাইভেসি আছে, এগুলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে না পারি, আমরা অন্যের হাতিয়ার হতে পারি। প্রফেশনাল এথিক্সের কথা বললেন, প্রফেশনাল এথিক্সের বাইরে মানে এথিক্স নিয়ে রাষ্ট্রের বাইরে মানে আর কোনো ইয়ে করা সম্ভব কিনা? যে আমাদের এই গণমাধ্যম কবে গণমানুষের মাধ্যম, গণমাধ্যম মানে তো গণমানুষের মাধ্যম, রাইট? তো আমাদের যে বর্তমান গণমাধ্যম বা অতীতের যে গণমাধ্যম, এটা হ্যাঁ, আমি বলছি যেমন দেখুন, আমাদের এখানে একটা পিআইবি আছে। একটা বিষয় একটু কোশ্চেন করতে চাচ্ছি যে পিআইবি থেকে রিসেন্ট টাইমে বাংলা ফ্যাক্ট নোটে ফ্যাক্ট চেক করা হয়। জি, জি, জি। সরকারি কোনো প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক করতে পারে কিনা? Well, fact check একটা different type of industry. The West is very popular. আমাদের দেশে recently is becoming popular because misinformation, disinformation এর কনটেক্সটে আমি কদরউদ্দিন শিশিরকে দেখেছি আমাদের দেশে। এটা খুবই এক ধরনের পায়োনিয়ারের মতো হি স্টার্টেড দ্য প্রসেস। ইভেন্চুয়ালি আরো অনেকেই এই কাজটা করছেন, অনেকেই করছেন। দিস ভেরি অ্যাপ্রিসিয়েটেড। এবং পিআইবি যেটা প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, ইট ইজ দ্য রেগুলেটরি বডি। কোন একজন জার্নালিস্ট যদি এথিক্স না মানেন, কোন একজন জার্নালিস্ট যদি তার নির্ধারিত সীমার বাইরে যান, তাহলে তাদের ব্যাপারে আমরা কমপ্লেন করতে পারি পিআইবিতে, এবং সেখানেও একটা প্রপার মেকানিজম আছে। তবে আমার বিবেচনায় গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান থেকে ফ্যাক্ট চেকিং এর কাজ না করাই ভালো। ইট মাস্ট বি ডান অলওয়েজ ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে এটা ক্রেডিবিলিটিটা আরো অনেক বেশি উন্নততর হয়। দিস ইজ হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আপনি যে কথাটা বলছিলেন, সাংবাদিকতাকে আমি ডিপলি রেসপেক্ট করি, কিন্তু সাংবাদিকতার নামে এজেন্সিটাকে আমি ডিপলি ডিসঅ্যাপ্রুভ করি। আমার মনে হয় সময় এসেছে এভরি প্রফেশনাল শুড শো হিজ রেসপেক্ট টু হিমসেলফ অ্যান্ড টু দি নেশন। যদি আমরা তা পারি, বর্তমান সরকারের আমলে এরকম এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করা যায়, দ্যাট উড বি দি বেস্ট অ্যাচিভমেন্ট। বিল্ডিং বানালে তো ডেভেলপমেন্ট হয় না, আর রাস্তা বানালেই তো ডেভেলপমেন্ট হয় না। দ্য বেস্ট এবং দি মোস্ট ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট ইজ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা যদি প্রফেশনগুলিতে ফিরে আসে, ডিসিপ্লিনটা, তাহলে আমরা সবাই খুবই উপকৃত হবে। আর যে কথাটা বলছেন, এরকম সিন্ডিকেটেড ওয়েতে যদি ইনফরমেশনকে ডাইভার্জ করার চেষ্টা করা হয়, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন চেষ্টা করা হয়, আমার ধারণা রেগুলেটরি বডিজ শুড কাম আপ টু হ্যান্ডেল উইথ দিস টাইপ অফ সিন্ডিকেশন। দ্যাট উড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ। জি, ধন্যবাদ। আমি এখন একটু মূল পাভেলেক্সে যেতে চাচ্ছিলাম যে 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের মানুষের একটা জনমনের প্রত্যাশা ছিল শান্তি নিরাপত্তার, কিন্তু সাম্প্রতিক সময় বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় সরকারি দলের নেতা কর্মীদের নাম উঠে আসছে বারবার। তো এই যে এই পরিস্থিতির দায়টা, এই দায়টা কার? আর সরকার কি আর তার যে তৃণমূল, তাকে কি নিয়ন্ত্রণ করতে পারছেন না? দেখুন, আমার মনে হয় যে এই প্রশ্নটা খুব বেশি আসতে হলো এটা। মানে যে কোনো একটা ঘটনার ক্ষেত্রে আমরা খুব একটা জনপ্রিয় আমাদের একটা অভিযোগের জায়গা থাকে যে সরকারি দল একটা সংযুক্ত আছে বা সরকারি দলের লোকজন এগুলো করছে। দেখুন, আসলে হচ্ছে কি যে প্রথাগতভাবে আমরা আমাদের একটা দেশের ভেতরে এমন একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা বাস করি, সেই জায়গাতে আধিপত্য বিস্তার করাটা হচ্ছে মনে হয় যে রাজনীতির সাথে একটা ঠিক জড়িয়ে থাকা একটা বলতে পারি একটা সংক্রামক ব্যাধির মতন। সেটা শুধুমাত্র সরকারি দল বা বিশেষ কোনো একটা দলকে চিহ্নিত করবার ব্যাপারটা এখানে আছে, এটা আমি হয়তো বলবো না। কারণ আপনি যদি সত্যিকার অর্থে নির্মমভাবে খুঁজতে যান, তাহলে দেখবেন যে প্রত্যেকটা দলের ভিতরে হয়তো এরকম অভিযোগ করার জায়গাগুলো আছে। তবে এটা তো দেখবেন খেয়াল করে যে এটা সরকারি আসবার আগে থেকেই দলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারম্যান তখন ভারপ্রাপ্ত ছিলেন, তিনি কিন্তু 7,000-এর মতন কর্মী, তাদেরকে কিন্তু বিভিন্ন কারণে তাদেরকে দল থেকে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা ছিল। এটা হলো এই জন্য যে কোনো একটা অভিযোগ আসার সাথে সাথে কিন্তু তাকে নিবৃত্ত করবার একটা চেষ্টা জায়গাতে আছে। তো সুতরাং এক্ষেত্রে সরকার এবং দলের বার্তাটা খুব পরিষ্কার। এখানে অপরাধের ক্ষেত্রে দলকে চিহ্নিত করবার বা দলকে সংযুক্ত করবার কোনো কারণ এখানে নেই। যে অপরাধী বা যে কোনো একটা অন্য ধরনের দখলদারিত্বের সাথে যারা জড়িয়ে আছে, তাদেকে সরকারি ট্যাগ লাগিয়ে সরকারকে বিব্রত করার পরিবর্তে তাকে যদি আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করি, তাহলে সেটা সরকারের জন্য সুখকর হয় এবং জনগণ একটা বার্তা পায় যে না, ওই ব্যক্তি তার সরকারের যে লেবাসটি বা সরকারের যে তকমাটি ব্যবহার করার চেষ্টা করছে, সরকার সেটা গ্রহণ করে না। এবং সেই বার্তাটি স্পষ্টভাবে সরকারকে রিড করা দরকার। আমাদের ক্ষেত্রে হয় কি, যেমন যেভাবে হোক দীর্ঘদিন ধরে যে আমাদের যে পুলিশ প্রশাসন বা আমাদের যে সাধারণ প্রশাসন যেটা গড়ে উঠেছে, তাদের ভেতরে কিন্তু একটা আনুগত্য প্রিয়তা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। তারা দেখেছেন যে আনুগত্য প্রিয়তা তাকে পদোন্নতিতে সহায়তা করে, তার অর্থ উপার্জনের ক্ষেত্রে সেটা সহায়ক জিনিস হিসেবে কাজ করে। তো ফলে এই জায়গাগুলোতে একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে।
তাদের মধ্যে একটু সত্যিকার অর্থে গাধারা দেওয়া ওঠা উচিত, এবং যেটা শিশির ভাই যেরকম বলবার চেষ্টা করছিলেন যে মেরুদণ্ড একটু শক্ত করা দরকার। শুধুমাত্র নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত হবে তা নয়, দেশের প্রশাসন, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ যারা আছে তারা সবাই একটু মেরুদণ্ড শক্ত করে দাঁড়ান না রে ভাই। দেখেন না কতটুকু ক্ষতিগ্রস্ত আপনি হন। আপনি কি সরকার সেই জায়গাতে আপনাকে সহায়তা করে নাকি না এই মেরুদণ্ড শক্তিশালী হওয়ার জন্য আপনাকে তিরস্কার বা আপনার শাস্তির মুখোমুখি হতে হয়? একটা প্রতিবাদী অবস্থান থেকে জনগণের সেবক হওয়ার চেষ্টা করেন, কোনো দলের সেবক হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ দিন শেষে যে কোনো একটা নেতিবাচক দিনে কিন্তু সরকারের ভাবমূর্তিতেই প্রভাব ফেলে। এটা না বোঝার মতন বেকুব মানুষ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নন। সুতরাং তিনি এটাকে প্রশ্রয় দেবেন এটা ভাবার কোনো কারণ নেই। এবং এই জায়গাটিতে বার্তা খুব পরিষ্কার যে কোনো একটা অপরাধীকে দলীয় ট্যাগ বা দলীয় কোনো একটা তথ্য লাগিয়ে তাকে কোনো রকম প্রোটেকশন দেওয়ার চেষ্টা এই মিডিয়া জগৎ থেকে হওয়া উচিত না। যে কোনো প্রশাসন, সে পুলিশ বা সাধারণ প্রশাসন, তাদের পক্ষ থেকে এটা হওয়া উচিত না। তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তার যে প্রাপ্য শাস্তি বা তার যে বিচারিক ব্যবস্থাপনার মধ্যে আনা, নীতি নিয়মের মধ্যে আনা, সেক্ষেত্রে কোনো রকম শৈথল্য প্রদর্শনের সুযোগ নেই। এই বার্তাটি খুব পরিষ্কার, এবং এই বার্তাটি যারা সত্যিকার অর্থে পড়তে পারবেন, এই বার্তা করবার সক্ষমতা যে সমস্ত কর্মকর্তাদের থাকবে তারাই পুরস্কৃত হবেন, এবং যত দ্রুত এই সমস্তদেরকে চিহ্নিত করে আমরা সমাজকে সত্যিকার অর্থে পুরস্কৃত করতে পারবো, সেটাই হবে সরকারের সফলতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, টাইমলাইন বাংলাদেশ নিচ্ছি ছোট্ট একটি বিরতি, থাকুন আমাদের সাথে। আমাদের সঙ্গে আছি আমি শোয়েব মাহমুদ। আজ আমাদের সাথে আলোচনায় আছেন অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল, এবং আরো আছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একটু আগে একটা নিউজ এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেটা হচ্ছে যে ভারত সফর হচ্ছে না, আপাতত হচ্ছে না, এই মর্মে একটা নিউজ এসেছে। আমরা যে প্রশ্নটা এখন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জনাব শিশির মনিরের কাছে। গত কয়েকদিন আগে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জামাত অনুসারী কিছু অ্যাক্টিভিস্ট চরম নেতিবাচক মন্তব্য এবং ঘৃণা ছড়িয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কোথায় চলেছে ফেসবুকে, এর মধ্যে উল্লেখযোগ্য একটি স্ট্যাটাস যেটি কোন সুস্থ মানুষ পড়তে পারবেন না, আমি অনলাইনে পড়তে পারবো না, মোহাম্মদ মোতাহার হোসেন নামে, আমি আপনাকে দেখাতে পারি, আমি এটি মোতাহার হোসেন নামে একজন। তো এই যে নেতিবাচক একজন বীরশ্রেষ্ঠকে নিয়ে নেতিবাচক প্রচারণা ফেসবুকে, এটাকে আপনি মানে আপনার দলের এই যে অ্যাক্টিভিস্ট বা সমর্থক, ওনাদের যে বিদ্বেষমূলক আচরণটা, এটা কেন বারবার সামনে আসছেন এবং আপনারা এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন? দেখেন, কোনো বিদ্বেষমূলক আচরণকে এন্ডোর্স করার কিছু নাই। অনেক সময় অনেকেই অ্যাটেনশন শিকার হয়। আজকালকের দিনে আপনি দেখতে পারবেন ডেভিয়েটিং বিহেভিয়ার করে অন্যের আলোচনার পাত্র হতে চায়। এগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কিছু নেই। এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে কোনো ধরনের কোনো নেগেটিভ অ্যাটিচিউড, প্রোপাগান্ডা ডেফিনেটলি উই উইল নেভার এন্ডোর্স। তিনি যদি আমাদের দলের স্ট্রাকচারের মধ্যে থেকে থাকেন, ডেফিনেটলি উই উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম, ইররেসপেক্টিভ কে কোন পদে আছে, কে কোন পদে নাই, ইমিডিয়েট অ্যাকশন উই উইল টেক। কিন্তু অনেকেই নামে বেনামে নানান ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। এগুলো নিয়ে আমরাও বিব্রত, আমার ধারণা বিএনপিও বিব্রত, আমার ধারণা আপনি নিজেও বিব্রত হবেন। সো দ্যাট পার্ট আনএক্সেপ্টেবল। এই ধরনের প্রোপাগান্ডাগুলো আসে বিভিন্ন আইডি থেকে, এটা নিয়ে কি মানে কোনোভাবে এটাকে থামানোর জন্য সরকার বা আপনারা যারা আছেন নীতি নির্ধারণ ইয়েতে আছেন, আপনারা কি কোনো ধরনের অ্যাকশন নেবেন কিনা, মানে দলগতভাবে, বা সরকার কোনো ধরনের আইন প্রণয়ন করবে কিনা? কারণ প্রোপাগান্ডা রিসেন্ট টাইমে মানে 5ই আগস্টের পর থেকে এই প্রোপাগান্ডার যেভাবে নারী বুলিং, সাইবার বুলিং, এইসব বিষয়ে চলে গেল, তো এটাকে থামানোর জন্য আলটিমেটলি কি করা যায়? যেমন এটা একটা সফিস্টিকেটেড ডেলিকেট ম্যাটার। অনলাইন কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং অনলাইন কন্টেন্টের উপর ভিত্তি করে ব্যক্তি বিশেষ আইডেন্টিফিকেশন, এটা দুটোই খুব সফিস্টিকেটেড ম্যাটার। এবং এই ক্ষেত্রে আমাদের দেশে একটা ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, যে আইনটাকে কিছু কিছু সেকশনকে বিলুপ্ত করে সাইবার সিকিউরিটি আইন নামে একটা আইন এখন আছে। তো আমি এটাকে মনে করি, যেহেতু কন্টেন্ট অনলাইন, উই মাস্ট ডিল উইথ দ্য কন্টেন্ট বেসড অন আওয়ার টেকনোলজিক্যাল সেফগার্ড। আপনি টেকনোলজিক্যাল সেফগার্ড এমন উন্নততর ব্যবস্থা চালু করতে হবে যেখানে এই ধরনের সোশ্যাল কমোশন ক্রিয়েট করে এই সমস্ত কোনো কন্টেন্ট চাইলেই একজন স্প্রেড করতে পারবেন না। দ্যাট শুড বি দ্য সেফগার্ড। এটা কিন্তু আইন করে হবে না, এটা হবে প্রোটেক্টিভ মেজার নিয়ে। এই মেজারটা কিভাবে হবে? এই মেজারটা হবে সফিস্টিকেটেড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুড করবেন আপনি। সামাজিকভাবে কোনো প্রতিরোধ গড়ে তোলা যায় না, এরপরে আপনি সামাজিক প্রতিরোধ গড়ে তুলে এটা ওইভাবে পারবেন না। কেন আপনি জানেন? আমি হিউম্যান সাইকোলজি অফ ক্রিমিনালস পড়েছি অনেকদিন। আপনি অনেক লোক ক্রাইম করে অ্যাটেনশন হিসেবে, অনেক লোক আছে হার্ড এন্ড ক্রিমিনাল, অনেক আছে ফার্স্ট টাইম অফেন্ডার, অনেকেই আছে অফেন্স না করলে, যেমন মাদকের সঙ্গে সম্পৃক্ত আমরা অনেককেই দেখি, যারা নাকি সেবনকারী তারা মাদক না নিলে ফিজিক্যাল রিয়াকশনের মধ্যে পড়ে। এই যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটিকে আপনাকে খুবই সফিস্টিকেটেডলি হ্যান্ডেল করতে হয়। এই জন্য যেমন একদিকে সোশ্যাল মুভমেন্টও দরকার, পার্টিগুলোর পক্ষ থেকে যেমন দৃষ্টি আকর্ষণ দরকার, সরকারের পক্ষ থেকেও এক ধরনের সফিস্টিকেটেড মেকানিজম ক্রিয়েট করা দরকার, যেন এই ধরনের মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এবং ইরিটেটিং ইনফরমেশন স্প্রেড করে অন্যের অ্যাটেনশন ক্রিয়েট করতে না পারে। এই জন্য প্রোটেক্টিভ মেজার নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেকেন্ড যে কথাটি ভাই বলছিলেন যে আইন শৃঙ্খলার ব্যাপারে আমি একটা কথা শুধু বলতে চাই। দেখুন, আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি যে বিএনপিতে সরকারে আসার পরে ইনফাইটিং এ 31 জন লোক মৃত্যুবরণ করেছেন, উইচ ইজ আনফরচুনেট। নো ওয়ান ওয়ান্টস ইট। আমরাও চাই না, নিশ্চয়ই বিএনপি ওটা চায় না। আধিপত্য বিস্তার এবং গ্রুপিং আমাদের দেশে একটা ট্র্যাডিশনাল পলিটিক্সের ধরন। এই ট্র্যাডিশনাল পলিটিক্সের ধরনটাকে কিভাবে অ্যাড্রেস করলে ইট উইল বি মাচ মোর ইফেক্টিভ, এটা একটা চিন্তারও বিষয়। কিন্তু এটা কিন্তু একক দলের কোনো সমস্যা না। রাষ্ট্র হিসেবে আমাদের দেশে এই কালচারটা বিরাজমান আছে। ক্ষমতা চেঞ্জ হলো তখনই দেখবেন বিভিন্ন আধিপত্যবাদী শক্তি কিংবা গ্রুপ ওই পার্টটুকুর কন্ট্রোল নিতে গিয়ে একটা ইনফাইটিং শুরু হয়ে যায়। ইট ইজ আনফরচুনেট। আর ভাই বলেছেন যে প্রায় 7,000-এর বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে, উইচ ইজ ট্রু। কিন্তু এত পদক্ষেপ নেওয়ার পরেও
কার্যকর যে হয় না এটি আরো গভীরভাবে খতিয়ে দেখা দরকার বলে দিস ইজ হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আই এম নট আননেসেসারিলি ক্রিয়েটিং এনি ক্রিটিসিজম, বাট হোয়াট ইজ মাই অ্যাটেনশন উই ডোন্ট ওয়ান্ট ইট। আমরা চাই না এই দেশে আর এগুলো হোক, আমরা চাই এই জায়গাগুলোর মধ্যে একটা এমন পরিবেশ ক্রিয়েট হোক যেন মানুষ বুঝতে পারে রাজনীতিতেও গুণগত পরিবর্তন হয়েছে, পেশায় গুণগত পরিবর্তন হয়েছে, ব্রিলিয়েন্টরা তাদের জায়গা খুঁজে পাচ্ছে যেখানে তারা কন্ট্রিবিউট করতে পারবে, তবেই মনে হয় স্বস্তিদায়ক সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর মওদুদ আলমগীর পাভেলের কাছে যেতে চাচ্ছেন যে বাংলাদেশের জ্বালানি আর বিদ্যুৎ সংকটের নেপথ্যে ভারতের সাথে করা কিছু বিভিন্ন অসম চুক্তিকে দায়ী করা হয়। গত 15 বছর বিদ্যুৎ খাতে দায় মুক্তি আইন দিয়ে লুটপাট করা হয়েছে। এখন বিএনপি কি অপরাধীদের বিচারে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করছে কিনা, নাকি কেবল সমালোচনা করে যাবে, বা এর বিকল্প সমাধান কি? দেখুন, এটা একটা সত্যিকার অর্থে জটিল প্রশ্ন, কারণ দেশের মানুষ কিন্তু সত্যিকার অর্থে স্বস্তি চায়। জ্বালানির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চায়। জ্বালানি দেওয়ার জন্য গ্যাসের চুলায় যেন ঠিক রান্নার গ্যাস পাওয়া যায়, সেটাও যে কোনো মা বোন চাইবেন, সেটি প্রত্যাশিতাই স্বাভাবিক। প্রশ্নটা হচ্ছে যে এখন সেটির ক্ষেত্রে একটা সত্যিকার অর্থে জটিলতা তৈরি হয়েছে এবং প্রত্যাশিত যে স্বস্তি সেটি মিলছে না বিদ্যুতের ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রে। হয়তো ব্যাখ্যা দেওয়ার মতন বেশ কিছু পয়েন্ট বা পজিশন এখানে আছে, যেমনটি আপনি বলছিলেন যে দায় মুক্তি যেমন হয়েছে ক্যাপাসিটি ট্যাক্সের নামে, আমরা টেকনিক রেন্টালের নামে। সত্যিকার অর্থে আমাদের সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 30,000 মেগাওয়াট, অথচ কোনো অবস্থাতে চাহিদা 15,000 মেগাওয়াটের বেশি না। অর্থাৎ আমরা প্রয়োজনের চাইতে বেশি বিদ্যুতের সক্ষমতা তৈরি করেছি, কিন্তু সেটি ঠিক জায়গা মতো দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা লাগবে সেই ব্যবস্থাপনার মূল জায়গাটি তো জ্বালানি। বিদ্যুৎ কেন্দ্র তো এমনি চলবে না। সে জ্বালানির ক্ষেত্রে যে কয়টা সোর্স ছিল, একটা হচ্ছে কয়লা হতে পারতো, একটা গ্যাস, একটা ফার্নেস অয়েল। এই কয়টা জ্বালানির মধ্যে আমাদের দেশের নিজস্ব সূত্র থেকে শুধুমাত্র গ্যাসই পাই আমরা, কিন্তু সেটারও যে প্রয়োজনের যে চাহিদা তার অর্ধেকের চাইতে কম কিন্তু আমরা নিজেরা উৎপাদন করি। এবং বিগত দিনে যেটা হয়েছে যে এলএনজি ব্যবসাটা সত্যিকার খুব লাভজনক ব্যবসা ছিল, সেই জন্য এলএনজি হয়েছে, এলএনজির জন্য টার্মিনাল তৈরি হয়েছে, সেই ডিপসি টার্মিনাল থেকে সেই তরলিখিত গ্যাসগুলোকে আবার গ্যাসেস ফর্মে কনভার্ট করে আমরা কারখানা দিচ্ছি। অপশন ব্লকগুলো আছে, সেখানে গ্যাস এবং তেলের খোঁজাখুঁজি করার যে সত্যিকার অর্থে সক্ষমতা পাপেক্সের মধ্যে থেকে আমরা সেই সক্ষমতা বৃদ্ধি করিনি, আন্তর্জাতিকভাবে কিন্তু আমাদের সেই কাউন্টার পার্টকেও আনিনি। তো ফলে এখনো পর্যন্ত কিন্তু আমাদের জ্বালানিটা পরিপূর্ণভাবে আমদানি নির্ভরতার জায়গা আছে। সেই আমদানি নির্ভরতাটাকেও বিশেষ করে আপনারা জানেন যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেই ওই উপসাগরীয় যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর একটা সীমাবদ্ধতা তৈরি করেছিল। তারপরে জ্বালানির দাম বেড়েছে, সরকার ভর্তুকি দিয়ে সেটাকে হয়তো এখন পর্যন্ত মিটিগেট করতে পারছে না। কিছুটা কষ্টের সাথে জনগণকে সময় অতিবাহিত করতে হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি কেটে দেওয়ার জন্য সরকারের হয়তো আরো বেশ কিছু প্রাকৃতিক সিদ্ধান্ত নিবে এবং সেটাতে হয়তো ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দিলে হলে অন্তত জনদুর্ভোগ যেন কমে এবং একই সাথে জ্বালানির একটা নিরাপত্তা তৈরি করার জন্য, যেটা আপনারা জানেন হয়তো সময় লাগে কিছুটা, যে ফুলবাড়ির কয়লা তোলার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে এবং আমাদের নিজস্ব যে জ্বালানি যে ব্যবস্থাপনা আছে এবং সৌর বিদ্যুৎকে আরো ব্যাপকভাবে ব্যবহার করা যেন যায়, সেই সৌর শক্তি ব্যবহার করার একটা পরিকল্পনার মধ্যে আনা এবং দিনের আলো যেটাকে সার্বিকভাবে ব্যবহার করে আমরা আমাদের গ্রিডে একটা উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুতের সংযোগ দিতে পারি। সবকিছু মিলে হয়তো এটা ঠিক যে জনগণের কাছে বিনীতভাবে এটাই বলবার যে হয়তো প্রতীক্ষাটা হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু এই যে বিগত সময়গুলোতে বিগত সময় কথা বলে হয়তো অনেকে বলবেন যে আপনি খালি শুধু বিগতই বলেন। তারপরেও যেটা আছে যে বিদ্যুৎ ব্যবস্থাপনাতে আমরা সবাই বলছি তো 30,000 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদনের সক্ষমতা থাকলেও জনগণ 15,000 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না। তার পিছনে তো অন্য একটা জিনিস বিবেচনা করতে হবে। ফলে জ্বালানির নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাতে সরকারের আরো বেশি বোধহয় একটু অগ্রণী ভূমিকা নিশ্চয়ই আমরা আগামী দিনে দেখতে পাবো এবং আমাদের পক্ষ থেকেও কিন্তু সাশ্রয়ী হওয়ার একটা প্রয়োজনীয়তা তৈরি হবে। সব মিলে আমার মনে হয় যে আগামীতে একটা সুসংবাদ অবশ্যই থাকবে আমাদের। সবাই নতুন 5 জন পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন প্রতিমন্ত্রী, গত 54 বছর এটা প্রথমবার। এটাকে আপনারা কিভাবে দেখছেন এবং তথ্য মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এটাকে কিভাবে দেখছেন? আমি প্রথমে যেতে চাচ্ছিলাম ডক্টর মওদুদ আলমগীর পাভেলের কাছে। ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাতে চাই। দেখুন, মন্ত্রিসভার পরিবর্তনটা পৃথিবীর যে কোনো দেশের যারা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে এই পরিবর্তনটা খুব স্বাভাবিক একটা জায়গা এবং সেখানে যে বিষয়টিকে আপনি সামনে আনছেন, এটা দেখেন দিন শেষে সরকারের গতিময়তা বা সফলতার বা ব্যর্থতার হিসেব নিকেশটা জনগণ করবে এবং সেটা মন্ত্রিসভার যিনি অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী তাকে করতে হয়। তো সেই জায়গাতে মন্ত্রিসভাকে কিভাবে গঠন করলে তার পক্ষে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অথবা তার নির্বাচনী প্রতিশ্রুতি জনগণকে যেটা তিনি দিয়েছেন সেটার সাথে সঙ্গতিপূর্ণভাবে তিনি তার কার্যক্রম পরিচালনা করার জন্য তার যারা রাজনৈতিক সহকর্মী বা তার টেকনোক্র্যাট সহকর্মী যারা আছেন তাদেরকে নিয়ে তিনি মন্ত্রিসভাটা গঠন করেন। এটি আমাদের দেশের প্রচলিত আইনি ব্যবস্থা। সেখানে আপনারা জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে তাকে একটা দীর্ঘদিন হয়তো তার দায়িত্বের জায়গাতে তাকে হয়তো আমরা এখন তার সেবাটা আমরা পাবো না এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন একটা জায়গাতে প্রতিমন্ত্রী 2 জন থাকার ব্যাপারটাতে খুব বেশি আশ্চর্য বা অবাক হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। কারণ আপনারা জানেন যে বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাঠামো সেটাও কিন্তু ডেস্কে ভাগ করা থাকে। যেমন সেটা ইউরোপের ডেস্ক আলাদা থাকে, ইউএসএ বা জাতিসংঘের জন্য যে ডেস্ক তারা আলাদা থাকে, আমাদের এশিয়ার জন্য ডেস্ক আলাদা থাকে, প্রাচ্যের জন্য ডেস্ক আলাদা থাকে, মধ্যপ্রাচ্যের জন্য ডেস্ক আলাদা থাকে। ফলে এই দায়িত্বের একটা বন্টনের প্রশ্ন তো অবশ্যই আছে এবং সেটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সেইভাবে নির্দেশনা দেবেন যাতে আমাদের যে আঞ্চলিক যে বিষয়গুলো রয়েছে আমাদের প্রতিবেশীর সাথে এবং বৈশ্বিক যে জায়গাগুলো এখন তার শুধুমাত্র পররাষ্ট্র নীতিতে শুধুমাত্র পররাষ্ট্র নীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেখানে অর্থনৈতিক পররাষ্ট্র নীতি কিন্তু একটা পররাষ্ট্রের নীতির একটা অন্যতম জায়গায় দখল করে থাকে। তো সুতরাং সব জায়গাতে সফলতা অর্জনের ক্ষেত্রে